প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন আসানসোল থেকে অভিজিৎ। মহারাজ, সত্যকে জানার বা বোধ করার, কনসিয়াসনেসকে বাড়ানোর খিদে বা পাগলামি কি করে আসবে বা বাড়বে? বলেছিলেন নিজের জীবনের সমস্যাগুলোকে ভালো করে দেখতে, কিন্তু এই দেখা কিভাবে? যন্ত্রণা যে আছে এটা কিভাবে আরো গভীর হবে? দেখা মানে কি করব? কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে প্রবলেমগুলো নিয়ে ভাববো, না একদম চাইল্ডহুড থেকে পর পর জীবনে কি করলাম এগুলো স্মৃতিচারণ করব, যাতে জীবনের ব্যর্থতা স্পষ্ট হয়। একদম গুলিয়ে গেছে সবকিছু, একদম খিচুড়ি হয়ে গেছে মাথায়। কিছু বলুন, একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। খিচুড়ি রান্নার পিছনে শুধু তুমি একা আছো তা নয়। খিচুড়ি বানাতে গেলে জানো তো অনেক রকম সবজি লাগে, যাকে খিচুড়ি বলে। সব জিনিসপত্রকে নিয়ে একটা মিক্স করে দেওয়া ভাতের সাথে, তাকে খিচুড়ি বলে। তো এটা এই জন্য হচ্ছে যে শুধুমাত্র তোমার একমাত্র একজনের হাত নেই। একজনের হাত থাকলে তো বোঝা যেত, একটা জিনিস হলে তো বোঝা যেত, ভাত বা ডাল। এ তো খিচুড়ি, এতে সবার সহভাগিতা আছে। এটা এই জন্য হচ্ছে যে দেখো, যন্ত্রণা, এই বোধ যে তোমার হচ্ছে না, এর পিছনে আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তির কম বেশি হাত আছে। সেই আদর্শ জীবনগুলি, যেগুলি খিচুড়ি মার্কা নয়, যেগুলি জীবনকে দিশা দেখায়, যা যন্ত্রণা মুক্ত, দ্বিধা দ্বন্দ্ব মুক্ত, স্পষ্ট। তুমি যে ক্ল্যারিটির কথা বলেছো, যে সব জীবনগুলোকে ক্ল্যারিটি দেয়, যেই জীবনগুলি এত সহজ এবং স্পষ্ট যে তাদেরকেই আমরা অসাধারণ করে দিয়েছি, এই সব জীবনগুলি আমাদের সমাজ, আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের বৃত্তি, আমাদের মানসিকতা আমাদের সামনে তুলেই ধরে না। ধরলেও তা এমনভাবে, ওই যে বললাম অসাধারণ, এমনভাবে আকাশ কুসুম বিকৃতভাবে তুলে ধরে যা আমাদের কোনো বিশেষ কাজে লাগে না। সত্যকে এত 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 টপে চড়ানো হয় যে আঙুর ফল টকের মতো তা ধরা ছোঁয়ার বাইরে মনে হয়। দেখো, যদি 100 জনের মধ্যে সবাই এক জায়গায় দুহাত তুলে দাঁড়ায়, এভাবে দাঁড়াচ্ছে, তুমি প্রথমে না চাইতেও স্লোলি হাত তুলে দেবে। সবার এখন মাস্ক পরা অভ্যাস হয়ে গেছে। আগে শ্বাসকষ্টের একটা বাহানা আসতো, আমরা নিউজেও দেখেছি, শ্বাসকষ্টের বাহানা হচ্ছে, বলা হচ্ছে, এবং হতো অনেকের, কারণ অভ্যস্ত নয় না। তেমনি আমাদের ধুকে ধুকে বাঁচা, হাজ মজা, কাল জ্বালা, বুক ঢিপ ঢিপ করা, ইনসিকিউরিটিতে ভোগা, পারিবারিক কলহ, অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, সর্বশান্ত হয়ে যাওয়া, সম্পর্কে যন্ত্রণা পেয়ে ওই একই সম্পর্কে আবার নতুনভাবে পা বাড়ানো, একজন জিএফ ছাড়লো তো অন্য একটা খুঁজে নেওয়া, ভয়ে ভয়ে ভরে ওঠা, উঠেই মোবাইলটা অন করে দিয়ে দেখা যে কোথায় কি খারাপ খবর আছে। ভালো খবরের আশায় তো আমরা কেউ মোবাইল চালাই না। কে সকালবেলা উঠে ভাবে কি কি ভালো খবর আজকে আছে দেখব? বেশিরভাগ লোকই টেনশানেই ওঠে, কতগুলো মিস কল আসলো, হোয়াটসঅ্যাপের মধ্যে কি হলো দেখবে। সেই জন্য তুমি খুঁজে খুঁজে ভালো খবরগুলোকে পরে পড়লেও খারাপ খবরগুলোকে আগে পড়ে নাও, কোথায় কি গোলমাল হয়েছে। টেনশানে অফিসে যাওয়া, লোনের বোঝা ঘাড়ে থাকা, ছেলের সমস্যা, মেয়ের বিয়ের চিন্তা, এসব সবাই করছে দেখে জেনারেলাইজ হয়ে গেছে যে জীবন তো এমনই চলে। আমাদের মনে হয়, এবং সবাই, পুরো সমাজ আমাদেরকে এই কথাটাই বলে, বাঁচতে গেলে নাকি এরমভাবেই থাকতে হয়। আর যাদের আমরা মিডিয়াতে, সমাজে, মনে, জীবনে আইডিয়াল বানিয়ে রাখি, তাদেরও পুরো জীবন এসবের মধ্যেই ঘরে ঘরে থাকে। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, পূজ্য আর পূজারী একই গোত্রীয়, একই স্তরের হয়ে যায়। দেখো, অত বড় লোক কে না
তুমি হয়তো তার জীবন সম্পর্কে কিছুই জানো না, তার জীবন কী চলছে, কিরম চলছে, কিন্তু তোমার কাছে সে যখন ক্যামেরার সামনে এসে দাঁড়ায় তার একটা চিত্র তৈরি হয়ে যায় যে জীবন হয়তো, লাইফ হতো এসি, সবাই মিলে ফোকাস দিচ্ছে, মেকআপ, তার পিছনের কাহিনী তুমি কিছু জানো না। এবং এগুলোই, এই অজানা চরিত্রগুলোই কিন্তু বেশিরভাগ মানুষের জীবনের কেন্দ্রে তাদের জীবন চালাচ্ছে। আমাদের মনে হয় যে ওরকম হাইলাইটেড জীবনই তো চাই, আর দেখো এইভাবেই তো সবাই মরে। হ্যাঁ, কেউ ধুকে ধুকে মরে, কেউ কাঁদতে কাঁদতে মরে। পাশের বাড়িতে দেখেছি আফসোস করতে করতে মরেছে, বাইকে করে ছেলে দুটো বেরিয়ে গেল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মারা গেল, তো আমরা ধরেই নিই তো মরতে তো এইভাবেই হয়, এরকমই মরা। একটা ধুকে ধুকে বাঁচা, আলো আঁধারির খেলার জীবন, ঢেউয়ের সাথে ওঠা পড়া, এবং শেষ পর্যন্ত একটা যন্ত্রণাদায়ক মৃত্যু। এছাড়া কোনো আদর্শ আমাদের সামনে নেই। কত ক্রিকেটার, ফিল্ম স্টার, তোমার আইডিয়াল যারা, তারা আকণ্ঠ করাপ্টেড, সম্পূর্ণ জীবন তাদের ডিপ্রেশনের ওষুধ খেতে খেতে কেটেছে। তো মনে হয় এত বড় মানুষ তারা, আমার আইকনস, তারাই এসবের মধ্যে আছে। তাদের কত যন্ত্রণা, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তাদের কত কেস চলছে। তো আমার আইডিয়ালি যদি এইরকম হয়, তাহলে আমার কি মনে হয় জীবনটা তো এইরকমই। এই জায়গা থেকে না যন্ত্রণা বোধ আর হয় না। তোমার কাছে যন্ত্রণা মাপার কোনো দাঁড়িপাল্লা আর নেই। ওই পূজ্য পূজক 1, 2 দাঁড়িপাল্লায় একই জিনিস দাঁড়িয়ে আছে। তুমি 5 লাখ টাকার জীবন কাটাচ্ছ, তাতে যা চলছে, যে 500 কোটি টাকার জীবন কাটাচ্ছে হরে ঘরে, তারও তাই চলছে। হ্যাঁ, হতে পারে তার দিকে অর্থের পরিমাণ বেশি, তাতে যন্ত্রণার লেভেলও তেমন। এবং দুঃখের বিষয়ে আমরা সম্পূর্ণ এদেরকেই আইডিয়াল বানিয়ে নিজের মাথায় বসিয়ে রাখি। তাই মিলে যাচ্ছে তো জীবন দুটো। যন্ত্রণাবোধ আসবে কি করে? যন্ত্রণাবোধ তো তখন আসবে যখন দেখবে যেই সব বিষয় তুমি কাঁদো সেই বিষয়তে হাসা যায়। যেই সব বিষয় তোমার কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এমন কেউ আছে যার জীবনে এ কোনো গুরুত্ব ক্যারি করে না। যন্ত্রণাবোধ তো তখন উঠবে তুমি যাকে কষ্ট বলো আরেকজন তাকে মিথ্যা বলে এগিয়ে চলে যায়। তুমি যেই সব জিনিসে ফেঁসে আছো, যদি তুমি দেখতে তোমার পাশের বাড়ি তার থেকে অনেক বেশি উঠে আছে, তার মধ্যে সে ফেঁসে নেই। তুমি যে টিফিন খাও সেই একই টিফিন সে খায়, অথচ তোমার টেনশনের লেভেল তার রিল্যাক্সেশনের লেভেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যন্ত্রণা তোমার তখন পরিষ্কার হতো। তুমি এখন দেখো এইসব লোক সবার জীবনে তেরমভাবেই চলছে। তো আমি যদি মিথ্যা বলি তো দোষ কি? আমি যদি স্বার্থপর হই তো দোষ কি? আমি যদি ময়লা করি জল রাস্তাঘাট তো দোষ কি? আচ্ছা আচ্ছা লোক কেমন করে? আমি সাইকেল চালাতে চালাতে লজেন্সকে কাগজটা ফেলে দিই, ওই দেখো BMW গাড়ি, সেখান থেকেও গিয়ে হয়তো একটা কলার খোসা বাইরে পড়লো, দোষ কি? এরাও তো সব আচ্ছা আচ্ছা আইকনসরা সুইসাইড করেই মরে। আমি যদি সুইসাইড করি, ডিপ্রেশনে মারা যাই তো দোষ কি? যন্ত্রণা বোধ করতে গেলে না তোমার কাছে একটা মাপদণ্ড, একটা প্যারামিটার চাই যার ভিত্তিতে তুমি যন্ত্রণা মাপবে। এই প্যারামিটার না আমরা নিজেদেরকে দিয়েছি, না সমাজ আমাদেরকে দিয়েছে। আমাদের মনে হয় এইরকমভাবে জীবন চলা এটাই তো জীবনের পার্ট, এটাই তো কমন। হিরো হিরোইনের হাত ধরে নাচছে, একে অপরের সাথে সেক্সুয়াল রিলেশন করছে। তো প্রত্যেক যুবকের মনে হয় যে জীবন তো এইরকমই। মিডিয়া তোমার সামনে এভাবেই তুলে ধরে জীবনকে। তোমার আদর্শের আসনে বড্ড ভুল মানুষেরা বসে আছে। ভুল মূল্যবোধ, ভুল জীবন দর্শনকে আইডিয়াল বানিয়েছো, তাই যন্ত্রণা বোধ হচ্ছে না। তাই আর নিজের ভুল যন্ত্রণা এগুলোকে দেখে মনে হচ্ছেই না যে এর সাথে কাউকে মেলালে কন্ট্রাডিক্ট হলেও হতে পারে। সেরকম কেউ আমাদের জীবনের সামনে নেই। তুমি জানোই না যে অবসাদমুক্ত, সরল, সাহসী, পরার্থ জীবন এবং নিশ্চিন্ত জীবন বলে কিছু আদৌ হতে পারে। এখানে সমস্যা। না স্বামীজি জীবনের কেন্দ্রে বসে আছে, না কবির আছে, না ক্ষুদিরাম আছে, না মীরা আছে, না মাতঙ্গিনী আছে। কেউ নেই তোমার জীবনের কেন্দ্রে। এটা কেউ তোমার সেন্ট্রাল ক্যারেক্টার নয়, তাই তোমার যন্ত্রণা জাগে না।
যদি তোমার ঊর্ধ্বতন পুরুষেরা, তোমার বাবা মা বা যারা তোমাকে জীবন শিখিয়েছে, এরাও তোমার সামনে এগুলি তুলে ধরতো, তবে বুঝতে পারতে যে কোথায় আছো, জীবন কি হতে পারতো বা কি হতে পারে। 2 ঘন্টা স্লো ঘড়ি দেখে সবার জীবন চলছে, তো কমন হয়ে গেছে 2 ঘন্টা লেট হওয়া। 2 ঘন্টা লেটকে লেট বলেই না, লোকে টেকেন টু বি গ্রান্টেড করে নেয়, 2 ঘন্টা তো লেট হয়ই। যদি সূর্য দেখতে কেউ তোমাকে শেখাতো, তবে বুঝতে বর্তমানে তুমি কত লেট আছো। তবে উপায় বলেছ, উপায় তো আছেই, তা হলো উইজডম লিটারেচার স্টাডি। যে মোবাইলে ফ্লিপকার্ট, অ্যামাজন, বাইক, ঘড়ি, সিনেমা, টিকটক হয়, তাতেই কিন্তু রামকৃষ্ণ কথামৃতও থাকে, তাতেও কিন্তু রামায়ণের PDF, কবিরের দোহা, স্বামীজির জীবনী, ফ্রিডম ফাইটারদের বুকস, অনেক দার্শনিকের জীবন, এগুলোও তুমি পড়তে পারো। এগুলোকেও কেনার জন্য অর্ডার দেওয়া যেতে পারে। তুমি কত দূরে আছো ও তোমার হাল কি, এতে যদি তুমি অসংবেদনশীল হয়ে পড়ো বা কেউ হয়ে যায়, তো তাদের কাছে মোক্ষম উপায় এদেরকে পড়তে জানতে শুরু করো। এমন জীবন চোখের সামনে আনো, সূর্যের মতো বা আয়নার মতো তোমাকে বলে দেবে কত লেট তুমি আছো বা তোমার মুখে কি কি দাগ আছে। আর কোনো উপায় নেই। শুরু করো মহাপুরুষদের জীবনী দিয়ে। স্লোলি গীতা উপনিষদের দিকে এগাও। যত দেখবে এরা তোমার মতোই জীবন থেকে, তোমার মতোই সমস্যা থেকে, ইভেন তোমার থেকেও গুরুতর সমস্যা থেকে কিভাবে শুরু করেছিল এবং কোথায় নিজের জীবনকে নিয়ে গেছিল। যত দেখবে তাদের ভ্যালু সিস্টেম কত হাই ছিল, জীবন কত সুন্দর, চোখ কত সাফ ছিল, হৃদয় কত উদার ছিল। যত চিন্তায় যাবে তাদের, ততই দেখবে, যত নিজের সাথে কম্পেয়ার করতে শিখবে, রিলেট করতে শিখবে, ততই দেখবে তোমার মনের সংবেদনশীলতা ফিরছে। এটা খুব দরকার। মার খেতে খেতে যেমন বলে না গরুর চামড়া হয়ে যায়, আমাদের তাই হয়ে গিয়েছে। আমাদের মধ্যে প্রশ্ন ওঠা বন্ধ হয়ে গিয়েছে, কারণ আমরা কাউকে প্রশ্ন করতে দেখি না। আমরা প্রথাগত এবং প্রচলিতের দাস। তুমি বর্তমানে নিজের ও সমাজের অবস্থা রেশনালি জাজ করতে পারবে শুধুমাত্র তখন যখন তুমি একটি সম্পূর্ণ নিরপেক্ষ, রেশনাল এবং স্থিতধী জীবন চোখের সামনে রাখবে। একটা বাটখারা চাইতো তোমার কাছে কত জিনিস আছে সেটা মাপার জন্য, এরা হলো ওই বাটখারার মতো। এরা বলে দেবে কার কত দর, কোন জিনিস জীবনে কত দাম পাওয়ার, কত গুরুত্ব পাওয়ার, কত সময় পাওয়ার যোগ্য। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, বিশেষ করে আমি প্রযোজ্য বলবো বাড়ির মেয়েদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে, কারণ জীবন ওইখানে আটকে আছে, গলার ফাঁস হয়ে আছে ওইখানে। সবার প্রয়োজন, যারা ছুটছি অফিসে তাদেরকেই প্রয়োজন নেই, প্রয়োজন আছে, তবু আমি স্পেশালি বলবো মেয়েদের জন্যে, যারা শুধুমাত্র হাতা খুন্তি নিয়ে জীবন কাটাচ্ছে, তাদের অবস্থা বড় শোচনীয়। এর থেকেই তুমি বুঝতে পারবে যে কি করণীয়, কাকে জিজ্ঞাসা করতে হয়। আমরা তো জিজ্ঞাসা করি, কিন্তু 99% ভুল জায়গায় জিজ্ঞাসা করি। তুমি জানতে পারবে কোথায় যাব, কিভাবে জীবনকে কোন দিকে নেব, সব উত্তর ও সমাধান হতে থাকবে যখন তুমি ঠিক ঘড়ির সামনে বসে সময় দেখবে। নিজের হাত ঘড়িটা যখন একটা ঠিক ঘড়ির সাথে মিলিয়ে নেবে বা সূর্যের সাথে মিলিয়ে নেবে, দেখবে খুব ইজি হয়ে যাবে বোঝা তুমি কতখানি লেট চলছো, তুমি কি কি হারিয়েছো ওই সময়ের নিরিখে। তুমি এতদিন দুপুর 12টাকে দুপুর 10টা, সকাল 10টা ভেবে কি কি ভুল করেছিলে, তার ফলে তোমার কি কি লোকসান হয়েছিল, সব পরিষ্কার হয়ে যাবে। দেখো, জীবন কখনো সমস্যা মুক্ত হয়ে যায় না, কখনো হয় না, এটা ঠিকই, কিন্তু তুমি সমস্যাগুলোর উপরে উঠতে থাকবে। যারা উঠেছে তাদের যদি সঙ্গ নাও, একে সৎসঙ্গ বলে। যেখানে যেখানে তোমাকে আয়না দেখানো হবে, সেটা ঘৃণা থেকে নয়, সেটা প্রেম থেকে, সেই রকম জীবনের কাছে যাও। একমাত্র পথ সাধ্যায় জানা, জীবনকে বোঝা।
জীবনকে বুঝতে গেলে যারা জীবন বেঁচেছে, যারা জীবনের উপরে দাঁড়িয়েছিল তাদেরকে দেখতে হবে। জীবনকে জানতে গেলে যারা জীবনের মার খাচ্ছে দিনরাত্রি তাদের দেখে তুমি কিছু শিখতে পারবে না। এবং দুঃখের বিষয়, আমাদের ডানে বায়ে উপরে নিচে সব জায়গাতেই জীবন থেকে যারা মার খাচ্ছে তাদের ভিড়। তো মনে হয় জীবন মানেই তো মার। জীবন মানে মার নয়, জীবন মানে নৈসর্গিকতা, জীবন মানে সৌন্দর্য। ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, নিজের স্বার্থের জন্য মোবাইল বা গেম খেলা বাচ্চাদের হাতে দেওয়া থেকে বিরত থাকুন। ভালো বই দিন। আপনি নিজের স্বার্থপরতায় প্রথমত বাবা মা হয়ে যান, নিজের জীবনকে জানেন না, সন্তানকে কি করে মানুষ করতে হয় তার কোনো ধারণা আপনার নেই। শুধু আপনি জানেন ভালো টাকা, ভালো স্কুল, দামি জামা কাপড়, যখন যা চাইবে অভাব পূরণ, ঘরের এসি, এই দিয়ে আপনি জীবন তৈরি করবেন। শেষ পর্যন্ত হাতে এসে পৌঁছায় একটা বরবাদ জীবন। পরে না বলবেন না। করে দেখেছেন কখনো যে ও বই পড়তে চায় না মহারাজ, অনেক বুঝিয়েছি, অনেকে এসে আমাদের কাছে এই কথাটা বলে। মোবাইলের মধ্যেও তো ছোটদের বিবেকানন্দ থাকে, রামায়ণ থাকে। আপনার ফোনের রিংটোন দেখেও আপনার ছেলে অনেক কিছু শিখে যায় জানেন। আপনার স্মোকিং হ্যাবিট দেখলে সে অনেক কিছু শিখে যায়, সে বোঝে না তা না। জানেন জীবন কিভাবে তুলে ধরতে হয়। একটা সন্তানকে মানুষ করা অর্থাৎ দাঁড়িয়ে যায় গুরু যেন শিষ্যের সামনে কি আচরণ করবে তার উপরে। আপনার প্রত্যেকটা আচরণ থেকে সে শেখে। আপনার লেকচারবাজিতে কাজ চলবে না। আপনি ছেলেকে বলেন এটা করবি, তার থেকে ছেলে বা মেয়ে অনেক বেশি দেখে বাবা কি করছে, মা কি করছে। আপনি তো বলবেন মহারাজ আমি ধর্মকর্ম করতে চাই, বাচ্চাটা বড় চিৎকার করে সারাক্ষণ, তাই বলি যা মোবাইলটা আমি হাতে দিয়ে দিলাম, নে মোবাইলটা নিয়ে তুই থাক। এটা প্রেম? এটা অভিভাবকত্ব? আপনার ঘাড়ে ডবল দায়িত্ব আছে, নিজেকে তোলা প্লাস সন্তানকে তোলা। এই জন্য আমি বলি অভিভাবক হওয়া বড় কঠিন। আমরা প্রার্থনা করি সাহনা বাবতু সাহনা ভুনক্তু, এর অর্থ এই নৌ দ্বিবচন কেন? গুরুও যেন রক্ষা পায়, কারণ গুরুকে শিষ্যকে তুলতে অনেক ঝুঁকতে হবে। গুরু যেন নিজের স্থান ধরে রাখতে পারে। এই গুরুর আসন হয়ে যায় অভিভাবকের প্রিলিমিনারি স্টেজে সন্তানের জন্য। সেই গুরুর আসন যদি বাবা মা নিতে পারতো তাহলে জীবনে হয়তো গুরুর দরকার পড়তো না সেরকমভাবে, কিন্তু পারে না। ঋষিদের সময় এটা হতো, তারা পারতো, তারা জীবন দেখাতে পারতো। সেই জন্য এই যে বংশানুক্রমিক পরিচয় আমাদের মধ্যে এসেছে, এটা ওই ট্রেন্ড থেকে এসেছে। পিতাই যথেষ্ট ছিল সন্তানকে মুক্তির পথে এগিয়ে দেওয়ার জন্য, বা পিতা জানতো কার কাছে গেলে সন্তানের জীবন দর্শন পরিষ্কার হবে। সেই জন্য পিতাকে এত উঁচু জায়গা দেওয়া হয়েছে, মাকে এত উঁচু জায়গা দেওয়া হয়েছে। শুধুমাত্র দেহের সুখ সুবিধা বিধান করে বলে যেমন চলছে আজকালকার দিনে, যে বাবা মা পরম গুরু। কিভাবে বাবা? জামা ভালো কিনে দিয়েছে বলে, তোমার হাত খরচা পকেট মানি দেয় বলে। এই জন্য পিতামাতা পরম গুরু। এই থেকে ভারতীয় সংস্কৃতির ট্রেন্ড আসেনি। পিতামাতা সন্তানকে মুক্তি দেওয়ার মতো যোগ্যতা রাখত, তাহলে সে পিতামাতা হতো। এই নয় যে বিয়ে করে ফেললাম, প্রোটেকশন নিয়ে কাটিয়ে দিলাম 4 বছর, তারপরে প্ল্যান করে একটা বাচ্চা বের করে দিলাম এবং আমি পরম গুরু হয়ে গেলাম। সন্তানদেরকে এত অপ্রেম অবজ্ঞার দৃষ্টিতে দেখবেন না, তাদেরকে জীবন শেখান। আপনার দায়িত্ব তাকে সঠিক পথ দেওয়া। যদি সঠিক পথ না জানেন এবং সন্তানকে ভালোবাসেন, তাহলে আপনার দায়িত্ব সবার আগে নিজে সঠিক পথ জেনে ওকে পথ দেখানো। দুটো দায়িত্ব আপনাকে মানতেই হবে। এই জায়গা থেকেই বলা হয়েছিল সংসার বড় কঠিন। এই জন্য বলা হয়নি যে 12 ঘন্টা কাজ করে খুব কম রোজগার করা হয়, এত কঠিন মহারাজ আজকাল চলা, এই অর্থে বলা হয়নি জীবন এত কঠিন বা সংসারী মহৎ। সংসারী কি ডবল দায়িত্ব পালন করতে হয়। নিজের জীবনকে যে কোনোভাবে উচ্চতা দিতে হবে এবং তার উপর নির্ভর যারা হয়ে অলরেডি আছে তাদেরকেও উঁচুতে তুলতে হবে। অ্যান্ড ইটস আ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গৃহস্থ যদি নিতে পারে তাকে বলা হয় যে হ্যাঁ 5 মন মাথায় বোঝা আছে, সে তবুও চলছে। আপনার কি 5 মন বোঝা নিয়ে চলছেন? যে আপনারা দাবি করেন যে শ্রীরামকৃষ্ণের ওই কথার হকদার আপনারা, কিভাবে?
এই জায়গায় জীবনকে তুলুন। বাচ্চাগুলো ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে গেলে সবার আগে আপনাকে উজ্জ্বল হতে হবে। লাইটই পারে একমাত্র ঘরকে আলো করতে, কাটা বাল্ব পারে না, কানেকশনলেস ইলেকট্রিক বোর্ড পারে না আপনার ঘর আলো করতে। আগে নিজেকে তো যোগে রাখুন, নিজেকে তো যুক্ত করুন উচ্চতার সাথে, তবে তো সন্তানকে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আর তুমি বলেছো জীবনকে দেখা কোন প্রসেসে করা হবে। দেখো, জীবনকে দেখা কোনো প্রসেসই নয় যে পদ্মাসনে বসো, আজ থেকে 3 বছর 36 দিন 4 ঘন্টা আগের মোড লাগাও, টাইম মেশিনে ফিরে যাও এবং ভাবতে স্টার্ট করো কি কি করেছিলাম, কি কি হয়েছিল। এইরকম যান্ত্রিক নয় জীবন। জীবন বড় স্বতঃস্ফূর্ত। এখনের এই মুহূর্তের সূত্র ধরে এগাও। এখন যেমন আছি আমি কি স্যাটিসফাইড? কি কি সমস্যা, দরকার হলে লেখো, লিস্ট করো। যে কাজ করছি, তার জব হোক, তার স্টাডি হোক, আপনি হাউসওয়াইফ হন, যেই হন আপনি, কেন করছি, এই কেনটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। এতে উপরি ভাসবেন না, গভীরে যান। দেখবেন 99% কাজ আপনি করছেনই আপনার কোনো না কোনো দুর্বলতার পোষণ দিতে, পেটের জন্য, সুবিধা সুরক্ষার জন্য। ঘুরে ফিরে হরে ঘরে আপনি দেহ এবং দৈহিক স্বার্থের জন্যই মাত্র চলছেন। আপনার জীবনের কেন্দ্রে বসে আছে দেহ। এবার নিজেকে বলুন, নিজেকে জিজ্ঞেস করুন। এগুলো আবার কোনো প্রসেস নয়, বলতে হচ্ছে আমাকে আপনাদের জন্য। আশা করব আপনারা বোদ্ধার মতো বুঝবেন। নিজেকে জিজ্ঞেস করুন, রিয়েলি এটাই, এইরকমই জীবনই চাই? কম্পেয়ার করে দেখুন না আপনার বাড়িরই কুকুরটা আর গরুটা যে রাস্তায় হেঁটে যাচ্ছে, যাকে আপনি হয়তো একটা রুটি দেন খেতে। একবার দেখুন না তার সাথে আপনার পার্থক্য কইটুকুনি। জামা কাপড় পরেন বলে, রান্না করে খান বলে, ঘেউ ঘেউ না করে কয়েকটা শব্দ বলেন বলে, এইটুকুনি পার্থক্য থাকবে। এইখান থেকে জীবনের যন্ত্রণা জাগে। এবং তার সাথে যদি দাঁড়িয়ে থাকে এমন একটা জীবন যে এই পশুত্ব এবং দৈহিক জীবনের থেকে কোটি কোটি গুণ উপরে, মানুষ ওই জায়গাতে ফেসে আছে। তার যন্ত্রণার প্রতি সে অসংবেদনশীল হয়ে গেছে দুটো কারণে। এক, তার সত্যের ধারণা নেই। দ্বিতীয়, তার তথ্যের কোনো খবর নেই। দেখুন সমাজে যা চলছে, আপনি যে জীবন কাটাচ্ছেন, আপনিই তো সমাজ। আপনার মতো মানুষেরাই এই সমাজ সৃজন করেছে। তো দেখুন পশুর থেকে আপনার জীবন কতটা উন্নত। পশু শুধু পেটের জন্য করে, দেহের জন্য করে। আপনি কি এমন করছেন যেটা দেহের থেকে উঁচু কিছু? এবং পুরো সমাজ এভাবে চলছে। এই হলো তথ্য, একদম খোলা চোখে দেখুন। বিজ্ঞান থেকে, সামাজিকতা থেকে, ইতিহাস থেকে, যাবতীয়ভাবে দেখুন যে সমাজ, যে জীবন চলছে এবং যেই জীবনে আপনি নিজেকে এই মুহূর্তে ফিট করে বসে রেখেছেন এবং অসংবেদনশীল হয়ে গেছেন, যে মনেই হচ্ছে না দুর্বলতা, তার হাল হকিকত কি? আপনার কি অবস্থা? নিজেকে বলতে পিছপা হবেন না কখনো আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি এরকম করেছি, না এটা হতে পারে না, এটাই ঘটেছে। এবং আপনি না, কোটি কোটি জীবনের এই না হতে পারে নাটাই ঘটেছে, তারা করেছে। ছোট ছোট বিষয়তে আপনি নিজেকে কতখানি নিচু করেছেন, কতবার আপনি ভয়ে, দুর্বলতায় ভুল কাজটা করে গিয়েছেন, কতবার এবং কত ডজন জিনিস আপনার জীবনে এমন আছে যা শুধুমাত্র আপনি জানেন, অন্যের সামনে তুলে ধরতে আজ পর্যন্ত ভয় পান। কত ইস্যু আপনার জীবনে এমন আছে যে ইস্যুর কথা মনে করলেই আপনার ভিতরটা কেঁপে কেঁপে ওঠে, যা স্মৃতিতে আসলেই আপনার মনে হবে যে এই কথা আমি তখন কিভাবে বলে গেলাম, এই কাজ আমি তখন কিভাবে করে গেলাম। এগুলো হলো জীবনের তথ্য। এর সাথে চোরামি করবেন না, তুলে ধরুন, দেখুন কিভাবে চলেছে ঘটনা শৃঙ্খলা প্রবাহ, কিভাবে আপনাকে বইয়ে নিয়ে গিয়েছে, তার মধ্যে আপনার কোনো হাতই ছিল না এবং আজও নেই। একে বলে তথ্য। তার সাথে স্বাধ্যায় আপনাকে হেল্প করে জীবনে উঠতে, যে কি জীবন হতে পারে। এই একই ঘটনা, একই প্রেক্ষিত আমার জীবনের যেই দুর্বলতা থেকে এসেছিল, মহাপুরুষেরা সেই দুর্বলতাগুলোকে কেমনভাবে কাটিয়েছেন। আগের এক্সপিরিয়েন্সকে সাথে নিন। ধরুন জিএফ কোনো একটা ছেলেকে ছেড়ে চলে গিয়েছে, দুঃখ হচ্ছে, বা ফ্যামিলিতে বর্তমানে আর্থিক ক্রাইসিস চলছে,
আগের সম্পর্কগুলোকে দেখুন, বাকি সম্পর্কগুলোতে আপনি আদৌ সুখী ছিলেন না? হয় বুঝলাম জিএফ এর সম্পর্কে আপনি দুঃখী, বাকি সব সম্পর্ক আপনার কাছে ফুলফিল, হ্যাপি, না তার মধ্যেও অনেক যন্ত্রণা, কমপ্লেন যুক্ত হয়ে আছে? কোন সম্পর্ক আছে যা একটা নির্দিষ্ট সময়ের পরে ফিকে হয়ে যায়নি, আপনাকে ছেড়ে চলে যায়নি? কোন সম্পর্ক আপনার এই মুহূর্তে আছে যার ছেড়ে যাবার ভয় আপনার নেই? ছেড়ে চলে গেলে দুঃখ হবে না। আপনি শুধু জিএফকে নিয়ে কাঁদছেন, বা বয়ফ্রেন্ডকে নিয়ে কাঁদছেন, বা কাকা মাসি বন্ধু বান্ধব নিয়ে কাঁদছেন। আপনি কি একটা সম্পর্কেই শুধুমাত্র দুঃখী, না প্রায় সব সম্পর্কেই একই রকম দুঃখী? শুধুমাত্র সময় এবং পরিস্থিতি আপনাকে এখনও সেই জাংচারে দাঁড় করায়নি যেই জাংচারে গিয়ে সম্পর্কগুলো চ্যালেঞ্জ হয়ে যাবে। বাকি সম্পর্কগুলো কি চ্যালেঞ্জ হয়ে যেতে পারে না একই রকমভাবে? যদি দেখেন যে প্রত্যেকটা সম্পর্কই এইরকম জাংচারে দাঁড়িয়ে আছেন এবং ছিল, তাহলে অনেস্ট হয়ে যান। তবে ছাড়ার দুঃখ করবেন কেন? করবেনই বা কীভাবে? কোন সম্পর্ক আপনাকে ছেড়ে যায়নি? কোন সম্পর্ক বদলে যায়নি? কোন সম্পর্কের মধ্যে থেকে একটা সময়ের পরে আপনি বদলে যাননি? এইরকম রিলেশনগুলি তো আমরা বাঁচছি, এবং এইসব রিলেশনস আসবে, থাকবে, যাবে। এরপর থেকে তাহলে যতই রিলেশন আপনার কাছে আসুক না কেন, আপনি কোয়াইট কমফর্টেবল থাকবেন যে এটাই রিলেশন যদি থেকেও যায় আমি বদলে যাব। বদলে যাওয়া এবং ওই বদলে বোকা হয়ে যাওয়াই জগৎ। অহং হলো যে বোকা হয়ে যায়, যে রূপ পরিবর্তনের ফাঁদে পড়ে যায়। তার মনে হয় মায়ের থেকে বা বাবার থেকে হয়তো বউ আমাকে বেশি সুখ দেবে, বউ থাকুক না থাকুক হয়তো টাকা আমাকে সুখ দেবে, টাকা থাকুক না থাকুক হয়তো আমার কোনো বন্ধু আমাকে বেশি সুখ দেবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম মনে হতে থাকে। দেখুন, এগুলো রূপ পরিবর্তন মাত্র। আপনি সব জায়গাতেই, সব ক্ষেত্রেই কিন্তু কিছুর উপর ডিপেন্ডেন্ট। আর্থিক ক্রাইসিস আপনার হয়তো আছে। এখন আপনি বলবেন এখন তো লকডাউন, অনেক রকমের অভাব, সেই জন্য আমি দুঃখী আছি। রিয়েলি যখন আপনি আর্থিক ক্রাইসিসে ছিলেন না, তখন আপনার জীবনের মান কতটা উন্নত ছিল? বা যখন আপনার কাছে অনেক টাকা থাকে, তখন আপনি কি উন্নত কন্টেন্ট জীবনে ওই টাকা দিয়ে নিয়ে আসেন? নাকি সেই ঘুরে ফিরে খাওয়া, পড়া আর ভোগ করা, এর মধ্যেই আপনি বরাবর আটকে আছেন? যখন টাকা আছে তখনও ভোগ করছেন, যখন টাকা নেই তখন ভোগ না করতে পারার জন্য কাঁদছেন। জীবন তো সেখানেই ফেসে আছে। অন্যদের দেখুন যাদের টাকা আছে, তারা রিয়েলি হ্যাপি, এটা তথ্য। একটু গভীর মননশীলতা দরকার। মানুষ তো সেই জন্য কারণ সে মননশীল। যাদের টাকা নেই, দেখুন দুজনের মূল মন্ত্র কিন্তু টাকাই। যার জিএফ আছে সে সম্পর্কের জন্য কাঁদছে, যার জিএফ নেই সে জিএফ পেতে কাঁদছে। যার টাকা নেই সে টাকা পেতে কাঁদছে, আর যার টাকা আছে তার মাথায় শুধু টাকার পোকাই বসে আছে। দুজনেই দেহ আর টাকা, এই দুটোর মধ্যেই ফেঁসে আছে। জীবনে কোথাও আপলিফ্ট হয়নি। সেন্টারে একটা জিনিসই বসে আছে, কখনো ডান থেকে দেখা হচ্ছে, কখনো বাঁ থেকে দেখা হচ্ছে। এইগুলো, একে বলা হয় জীবন দেখা। তার সাথে মহত্তম জীবন, উইজডম লিটারেচার, এর স্টাডি রাখুন। সারা জীবন আপনাকে এত অভিজ্ঞতা দিতে পারে না। একটা ঠিক ঠিক জ্ঞানমূলক বই আপনাকে যত শিখিয়ে যায়, কারণ সেটা বহু তপস্যা, বহু সাধনায়, বহু সাধকের জীবনের নির্যাস একবারে আপনার সামনে তুলে ধরে। আপনি জীবনের অভিজ্ঞতা থেকেও শিখতে পারেন, এতক্ষণ যা বলছিলাম তথ্য, কিন্তু এই তথ্য কত দূর অবধি নিয়ে যায় এটা আপনার অভিজ্ঞতার মধ্যে নেই। এটার জন্য আপনাকে সামনে একটা আদর্শ দাঁড় করাতে হবে। ঠিক যেমন মূর্তি যখন প্রথম বানাতে বসা হয়, তখন পাশে একটা রেপ্লিকা রাখা হয় যে এটা দেখে এইরকম বানাবো। কপি করতে বলা হচ্ছে না, কিন্তু কেমন হয়? কালী মূর্তি বানাতে গেলে কালীর 4টে হাত কীরকম হয়, মুন্ডমালা, নিচে সবরূপ শিব থাকে, ইত্যাদিগুলো ধারণা দরকার। এই উইজডম লিটারেচার একমাত্র আপনার পথ, যে ধারণা, যে মাটি খড়কে একটা মূর্তি বানাতে আপনাকে হেল্প করবে। জীবনের থেকে মাটি, খড়, দড়ি, জল এগুলো নিন, এগুলো র মেটেরিয়াল, আপনার জীবনের ফ্যাক্টস, সমাজের ফ্যাক্টস। সেগুলোকে ঢেকে দেবেন না, মাটির মধ্যে কাঁকড় মেশাবেন না,
কাকর মেশানো মানে কেমন? দেখেও অদেখা করে দেওয়া। সবাই যেমন বলছে সেইভাবেই জিনিসকে দেখা এবং সেইভাবেই জিনিসকে রিপ্রেজেন্ট করা। যেটা দেখতে পাচ্ছেন মিথ্যা, তাকে পরিষ্কারভাবে মিথ্যা বলতে শিখুন। একে বলে জীবনের তথ্য দেখা। যেটা দেখছেন কোটি কোটি লোক করছে অথচ ভুল, তাকে অন্তর থেকে ভুল বলতে শিখুন। হতে পারে 1 কোটি লোক তার ফলোয়ার্স, তার মানে এই নয় কিন্তু যে সেটা ঠিক হতে হবে। একে বলে মাটিতে কাঁকর না মেশানো, একদম সপাট থাকা। এবং মূর্তি কিভাবে গড়বেন এটা তো কোনো মূর্তিকারই আপনাকে বলতে পারবে বা একটি মূর্তি আপনাকে বলতে পারবেন, তা আপনি পাবেন শাস্ত্রের মধ্যে। দেখুন মহাপুরুষদের জীবন, অত প্রাচুর্য না থেকেও যেই সব জিনিসগুলোকে আপনি খুব গুরুত্বপূর্ণ মনে করেন, সেই সব জিনিসকে কোনো গুরুত্ব না দিয়ে তারা কিভাবে আনন্দে ছিল, তারা কেমন বেপরোয়া বাঁচত, তারা কেমন জীবনকে সামান্য সামান্য বিষয়কেও অনেক উচ্চতা থেকে দেখে হাসতে হাসতে চলে গিয়েছিল। এভাবে জীবনকে মেলান। জীবনের র মেটেরিয়াল আর জীবন গঠনের কারিগর, এই দুইয়ের মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন। নিজের অহংকারের গার্ড ছেড়ে দিয়ে নিজের জীবনের র মেটেরিয়ালকে এই সব জীবন গঠনের কারিগরের চরণে ফেলতে শিখুন। রিলেট করুন, এসব অলরেডি আছেই। আপনি একটু শান্তভাবে দেখুন, চট করে রিঅ্যাক্টিভ হওয়ার আগেই, তাতেই অনেক কাজ হয়ে যাবে। শাস্ত্র স্বাধ্যায় এক্ষেত্রে আপনাকে গ্রেট হেল্প করবে, দিশা দিতে পারে। আপনি হারিয়েছেন এটা কিভাবে বুঝবেন? শাস্ত্র থেকেই বুঝতে পারবেন যে পথ কোনটা। এবারে আপনাকে দেখতে হবে আপনি কত দূর এসছেন, কোন জায়গাতে আপনার গাড়ি আটকে আছে, কোন রাস্তাতে আপনি ভটকে গেছেন। তারপরে আবার তাদের কাছে যেতে হবে পথ দেখানোর জন্য, নেভিগেশন। তারা মাথা ভার হচ্ছে কারণ হিসাবে বড্ড গড়বড়, আর হিসাব কেমন হওয়া উচিত তার ধারণাই নেই। কোনো কাজই হয়তো জীবনে বা কোনো ক্যালকুলেশনই হয়তো স্থিরতায় হয়নি, সবই হয়তো আবেগের তোড়ে, কোনো মান্যতায়, অন্যের থেকে ধার নেওয়া বুদ্ধি, অন্যের থেকে ধার নেওয়া ধারণার ভিত্তিতে আমরা চলছি। তাই যখনই মেলাতে বসছি, সব মেটেরিয়ালই আমাদের আউট অফ স্টক, কিছুই তো আমার কাছে ছিল না, ক্যাপিটাল তো নীল ছিল, এগুলো এলো কোত্থেকে? এবং যখন এসেছে তখন আমি বেহুশ ছিলাম। ফলে কে যে কি দিয়ে গেছে এবং আমার বর্তমানের বিজনেস কিভাবে চলছে আমি নিজেই জানি না। এই বিজনেসের গাড়ি কোন দিকে গড়াচ্ছে তাও আমি জানি না। ফলে ব্যালেন্স শিট মিলবে কি করে? জীবনকে দেখা মানে মাথার একটা ভাগকে দাঁড় করানো। যে ছুট চলছে জীবনে তা কোন দিশায় চলছে, কোথায় পৌঁছাবে, কি চাইছি ও আমি অনেস্টভাবে নিজেকে জিজ্ঞেস করা এবং তা কতখানি পূর্তি হচ্ছে তা অনেস্টভাবে দেখা। বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো উত্তরই নেই। বেশিরভাগ মানুষরা জানেই না তারা কি চায়, ওই বেঁচে থাকা আর কি। এই অনেস্ট আস্কিং কিন্তু খুব ডেঞ্জার হবে, আগে থেকেই বলে রাখছি। কিছু মিলবে না কিন্তু হিসাব, শূন্য থাকবে হাতে, ভয় পাবেন না। শূন্যকে বাড়াতে পাশে সত্যি একটা দাঁড়ি দরকার পড়ে, একটা ছোট্ট দাগ। ওই দাগটা হলো এই মহাপুরুষদের চরণে চলে যাওয়া। ওটা আপনি করে ফেলুন, আপনার জীবনের শূন্যতা কিন্তু ক্রমাগত পূর্ণতায় পরিণত হবে। মানুষ জীবন শুধু এইমাত্রই বেঁচে থাকার মাত্র নাম নয়, ধুকে ধুকে মরে যাবার জন্য নয়। প্রকৃতি, অস্তিত্ব অন্ততপক্ষে মানুষকে এই জন্য সৃজন করেনি। সবভাবে স্বাধীন, মুক্ত হওয়া এবং অন্যকে মুক্তি দেওয়ার জন্য প্রকৃতি নিজেই আপনার দ্বারে দাঁড়িয়ে থাকে। প্রকৃতি বা মহামায়া মাই জগন্মাতা চায় যে একটা মানুষ বা একটা মানব জীবন আমাকে যেন আমার পূর্ণত্বের কাছে পৌঁছিয়ে দেয়। পশুকে সৃষ্টি করেছে সেই বিস্তারের খেলার জন্য, বিস্তারের খেলা তার চারিদিকে, জাল চারিদিকে ছড়িয়ে, কিন্তু প্রকৃতি নিজেই চায় যাতে আপনি মুক্ত হয়ে যান। এই জন্যই তো আপনার মধ্যে মুক্তির বাসনা আছে, গরু ছাগলের থোড়াই আছে। বাসনা তো এই জন্যই ওঠে যাতে তা পূর্ণ করা যায়। দেখুন আপনার গভীরতম বাসনা কি। প্রকৃতিও আপনার কাছ থেকে ওটাই চায়, কিন্তু প্রকৃতি চাইলেও প্রকৃতি বোঝে না।
প্রকৃতি স্তরে জীব বুঝতে পারে না যে কোনটা মূল্যবান। যে বুঝতে পেরেছে সে প্রকৃতির স্তর থেকে এগিয়েছে। আপনি প্রকৃতির স্তর থেকে উপরে উঠুন প্রকৃতিকেই মুক্ত করে দিতে। জীবনের এই যে ভোগ বা জীবনের যে ভুল ধারণা অজ্ঞান তার থেকে উঠুন জীবনকেই মুক্ত করে দিতে। বর্তমানের শুধুমাত্র ভালো লাগার পিছনে ছোটা একটু কমান, দাঁড়ান, ভাবুন যাতে আপনি সর্বোচ্চ ভালো থাকতে পারেন। আর এই যে ভালো থাকা আপনি বলছেন, এই ভালো থাকা কোথায়? তা যে না করছে তার জীবনের ব্যর্থতা স্পষ্ট। কারণ আপনার জীবনের, আপনার অস্তিত্বের একমাত্র দাবি মুক্তি। হাজার হাজার জিনিস আপনাকে দিয়ে দেওয়া হোক, যাবতীয় ভোগ আপনার সামনে আসুক, শুধু যদি আপনার কোনো না কোনোভাবে আপনাকে বন্ধন দিয়ে দেওয়া হয়, আপনি তৃপ্ত নন। আর মুখ্য জিনিসকে গৌণ করে বেকার ছোটার লিস্টেই আমাদের ব্যর্থ সমাজের বেশিরভাগ মানুষ নাম লিখিয়ে রেখেছে। ব্যর্থতা স্পষ্টই আছে, আপনি মানতে চাইছেন না। সে সব জীবন দেখে শিখুন যারা জীবনের সংজ্ঞায় সফল হয়েছে। মিলিয়ে নিন তাদের সাথে, সব গাঁট খুলে যাবে। অনলি সরল শিশুর মতো তাদের কাছে যান, চালাকি যেন তাতে না থাকে। ওখানে আপনার যুক্তি, তর্ক, ব্যাখ্যার কোনো মূল্য নেই। অকপট সমর্পণের দাম আছে। বুঝতে চায়, জানতে চায় এবং হাত পেতে দাঁড়িয়ে আছে এমন একটা মানুষের সেখানে মূল্য আছে। তো এগিয়ে চলুন, সময় বড় কম, আশা করি এর মধ্যে কিছুটা স্পষ্টতা এসেছে।